ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক। মুখরোচক, ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে। আমরা অনেক সময় ভাবি যে আমরা বোধহয় একটা আইল্যান্ডে বাস করছি। তা তো নয়, গোটা পৃথিবীতে যে টালমাটালটা চলছে, সব কিছু অর্থনৈতিক, সামাজিক, তার সব ধাক্কাটা সবার জায়গায় লাগছে। এখন ওই রকমভাবে বোকার মতো ভাবনার কথা নেই যে গালফে যুদ্ধ হচ্ছে তো আমার কি, এটা কিন্তু সেই দিনটা পেরিয়ে গেছে। অনেক সময় তোমাকে না ইতিহাস বা সময়ের এমন একটা মধ্যে দিয়ে তোমায় যেতে হয় যখন অন্যের করা অন্যায়গুলো তোমার গায়ে এসেও লাগবে। তো এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, এটা নিয়ে চিন্তাও করার কিছু নেই। আমি যেটা বিশ্বাস করি সেটাই বলবো, আমি যেভাবে চলতে অভ্যস্ত সেভাবেই চলবো। কীরকম গল্প, কীরকম স্ক্রিপ্ট মানুষের পছন্দ হবে, এগুলো যদি আমরা আলোচনা না করি তাহলে কিন্তু হবে না বস। মানে দিস ইজ দ্য হাই টাইম ওয়েন উই শুড কনসেন্ট্রেট অন কোলাবোরেটিভ ওয়ার্ক। প্যারাডক্সটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ইন লাইফ আমার মনে হয়, যে 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 এবং ওইখানটাতেই একটা দাঁড়িয়ে থাকে জীবনের সত্যটা। মানে তুমি যদি কারুর সম্পর্কে, আমি যদি তোমার সম্পর্কে ক্রমাগত ধারণা করতে থাকি এ থেকে যে না ও না এই রকম, এটা তোমার দোষ নয়, এটা আমার দোষ। কারণ আমি তোমাকে মানুষ হিসেবে না ভেবে একটা যন্ত্রের মতো ভাবছি। মানে এ মানে এরকমই হবে, কিংবা এ মানে ছি ওরকমই হবে, দুটো কোনোটাই ঠিক নয়। পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু তারপরে হঠাৎ খুন, কি ঠিক হলো বুঝতে আমরা কেউ পারছি না। বোঝার চেষ্টা করব কোহেলি দেখে। তবে তার আগে যদি দাদা একটু বলো যে আমরা যে সময় ইন্টারভিউটা করছি সেই সময় ভোট আবহ চলছে এবং আমরা বিগত কয়েক সপ্তাহ ধরে আমরা একটা টালমাটাল অবস্থার ভেতর দিয়ে, তোমরা বিশেষত যারা চলচ্চিত্র জগতের কর্মী তারা গেছো, কতখানি সুস্থ পরিবেশ মনে হচ্ছে কাজের জায়গার ক্ষেত্রে সবটা মিলিয়ে? গোটা পৃথিবীরই অবস্থাটা সুস্থ নয়, তার মধ্যে হঠাৎ আমরা আলাদা থাকবো কী করে? আমরা অনেক সময় ভাবি যে আমরা বোধহয় একটা আইল্যান্ডে বাস করছি। তা তো নয়, গোটা পৃথিবীতে যে টালমাটালটা চলছে, সব কিছু অর্থনৈতিক, সামাজিক, তার সব ধাক্কাটা সবার জায়গায় লাগছে। এখন ওই রকমভাবে বোকার মতো ভাবনার কথা নেই যে গালফে যুদ্ধ হচ্ছে তো আমার কি, এটা কিন্তু সেই দিনটা পেরিয়ে গেছে। সমাজে অবক্ষয় ঘটছে, রাজনৈতিক দলগুলোর নিম্ন মানের রাজনীতি করাটা বেড়ে যাচ্ছে। সুতরাং আমাদের টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি, আমার বাড়ি, তোমার বাড়ি, ওর বাড়ি, কারোর বাড়ি সঠিক থাকার কথা নয়, কিন্তু তবু আমরা যে যার মতো করে চেষ্টা করছি জীবনটাকে কমব্যাট করার। দাদা, তোমার যে কোনো ইন্টারভিউতে আগেও যখন নিয়েছি কথা বলেছি, তুমি খুব সরলভাবে বুঝিয়ে দাও তোমার মতাদর্শটা কী, কিন্তু তারপরেও তোমার ইন্টারভিউয়ের নিচে তুমি হয়তো দেখতে পাও না, অনেক সময় কমেন্ট এসে যে আপনি তো এই দলের মানে হ্যাঁ মানে, এবং কারণ হচ্ছে যে এটা মানুষকে দোষ দিই না আমি, সেটা হচ্ছে মানুষ সবসময়, আমি সবসময় চাইবো তোমাকে একটা খোপের মধ্যে ফেলে দিতে, তুমিও চাইবে আমাকে একটা বাক্সের মধ্যে ফেলে দিতে, এটাতে আমাদের সুবিধে হয়। তো এখন একটা সময় এটা নিয়ে আমার একটু রাগ টাগ হতো, কিন্তু এখন হয় না, কারণ মানুষকে এভাবে ভাবতে অভ্যস্ত করানো হয়েছে যে মানুষ এই বক্সটার মধ্যে কৌশিক সেনকে বা XYZকে দেখতে চায়, যে এ তৃণমূল, ও বিজেপি, ও কংগ্রেস, ও CPM, এবং তোমার সঙ্গে যদি তোমার কোনো কথা যদি আমার অপছন্দ হয় তাহলে সঙ্গে সঙ্গে আমি তোমাকে একটা বক্সের মধ্যে ফেলে দেবো। তো এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, এটা নিয়ে চিন্তাও করার কিছু নেই। আমি যেটা বিশ্বাস করি সেটাই বলবো, আমি যেভাবে চলতে অভ্যস্ত সেভাবেই চলবো। তো অপর্ণা সেন বা তুমি বা তোমাদের মতন আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা, যাদের অবদানটা তো অনস্বীকার্য বাংলা চলচ্চিত্র জগৎটাই, যদি আমি শুধু এইটুকুনি ধরি, তারপরেও তাদেরকে চটি চাটাবে এই ধরনের কথাগুলো কি প্রাপ্য ছিল? এটা তোমার মনে হয় না যে এটা একটা মানসিক অবক্ষয়? তোমাকে বলছি এটা প্রাপ্য ছিল। কেন প্রাপ্য ছিল বলছি, সেটা হচ্ছে যে অনেক সময় তোমাকে না ইতিহাস বা সময়ের এমন একটা মধ্যে দিয়ে তোমায় যেতে হয় যখন অন্যের করা অন্যায়গুলো তোমার গায়ে এসেও লাগবে। এটা আমি কিছুদিন আগে একটা ইন্টারভিউতে বলেছি, সেটা হচ্ছে যে অপর্ণা সেন কিংবা আমি কি আরও কয়েকজন বহু মানুষ, ধর প্রয়াত শঙ্খ ঘোষ, উনি আমাদের থেকে অনেক বড় মাপের মানুষ ছিলেন। এছাড়া ধরো বোলান্দি, মিরাতুন্নাহার, এরকম অনেক শিল্পীরা আছেন যারা পরিবর্তন চাইয়ের ডাকে ছিলাম, কিন্তু আমরা অ্যাপলিটিক্যাল ছিলাম, মানে আমরা তৃণমূলে যাইনি। কিন্তু আমার ওই পরিবর্তনের মিছিলে লড়াইতে থাকা এরকম প্রচুর মানুষ পরবর্তীকালে মানুষ দেখেছে যে তারা তৃণমূলের নেতামন্ত্রী হয়ে গেছেন, বা না হলেও তৃণমূলের মঞ্চে 21শে জুলাইতে গিয়ে গলা ফাটাচ্ছেন, তৃণমূলের হয়ে প্রচার করছেন, তৃণমূলের বিভিন্ন কার্যক্রমের মধ্যে থাকছেন। ফলে
সেই সব মানুষদের সবার সম্পর্কে একটা পারসেপশন তৈরি হয়েছে যে বোধহয় অপর্ণা সেন, কৌশিক সেনও একই রকম। তাদের পক্ষে তখন আমাদেরকে আলাদা করে দেখাটা অসম্ভব। এটা তাদের দোষ নয়, এটা সময়ের দোষ। হ্যাঁ, কিছু লোক আছে যারা সত্যিটা জানে, জেনে বুঝেও বদমাইশি করে। আমি সেই বদমাইশগুলোর কথা বাদ দিচ্ছি, যারা এই ফেসবুক কালচারের মধ্যে আছে, যারা কিন্তু জানে যে অপর্ণা সেন, কৌশিক সেন ওই দলে পড়ে না, তবু তারা বদনাম করে। তাদের একটা ডেলিবারেট উদ্দেশ্য আছে। আমি সেই শয়তানগুলোর কথা বাদ দিচ্ছি। কিন্তু তা বাদ দিয়েও আমি বলছি কিছু জেনুইন মানুষ আছেন যারা আমাদের ভুল বোঝেন। আমি সেই ভুল বোঝারটাকে অসম্মান করি না, কারণ আমরাই দোষী। কারণ আমার আশেপাশের লোকজনরাই যদি এরকম হয়, তাহলে ওদের জায়গায় যদি আমিও থাকতাম, ও যদি, তুমি আর ও যদি খুব ঘনিষ্ঠ বন্ধু হতে, আমি ভাবতাম যে ও যেরকম তুমিও সেরকম। এটার মধ্যে কিন্তু কিছু করার নেই, বুঝতে পেরেছো তো? মানে এটা বললাম তো, এটা ইতিহাসে এমন একটা সন্ধিক্ষণ যখন আমার কৃতকর্মের দায়টা তোমায় নিতে হবে, তোমার কৃতকর্মের দায়টা আমার নিতে হবে। এই যে তুমি বললে যে একটা কোথাও না কোথাও ইমেজটা ডিস্টর্টেড হয়ে গেছে, সেটার জন্য কখনো তোমরা যে শিল্পটা নিয়ে আসো, তোমরা যেটা উপস্থাপনা করছো, সেটাও কোথাও না কোথাও মনে হয় যে সেটা যতখানি পৌঁছানোর কথা, মানুষ রাগে কিছুটা সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে? ভীষণ রকমভাবে। এটা তো টালিগঞ্জের ক্ষেত্রে আমার এখন ভীষণভাবে মনে হয় যে মানে কেন বাংলা ছবির এরকম হাহাকার, অথচ এত ভালো ভালো শিল্পীরা রয়েছে। তুমি যদি ইন্ডিভিজুয়ালি দেখো, প্রচুর ভালো শিল্পী, প্রচুর ভালো ডিরেক্টররা রয়েছে, কিন্তু কালমিনেটিভলি আমরা একটা ভালো কিছু করতে পারছি না। লাস্ট 2 বছর তুমি যদি হিসেবটা দেখো, তাহলে বাংলা ছবি এরকম দুরবস্থাটা কেন? কেন আজকে একটা ঘন ঘন এরকম মিটিংয়ে বসতে হচ্ছে আমাদেরকে যে তুমি ক্রিসমাস, আমি পুজো, ও ঈদ কিংবা ব্যান্ড কেন করতে হচ্ছে? তার কারণটা হচ্ছে যে কোথাও আমরা এই ধাক্কাধাক্কিটা করছি, কিন্তু আমরা এস্থেটিক্যালি একে অপরের সঙ্গে কথা বলছি না। মানে আমাদের যাবতীয় মিটিংটা সবই হচ্ছে কিন্তু তুমি পুজোয় রিলিজ করবে না আমি ক্রিসমাসে যাব, আমি ক্রিসমাসে যাব না তুমি জন্মাষ্টমীতে যাবে। না না, প্রকাশ্যে হোক, কিন্তু আমি বলছি যে এই আলোচনাটা কিন্তু অন্যায় নয়। একটা ছোট্ট ইন্ডাস্ট্রি ব্যবসায়িক দিক থেকে এটা কিন্তু হওয়াটা প্রয়োজন। আমার বক্তব্য হচ্ছে যে এটার পাশাপাশি একটা এস্থেটিক্স এক্সচেঞ্জ হওয়া দরকার। সেই আলোচনাটা তারাই থাকবে যারা এই শিল্পের এস্থেটিক্সের সঙ্গে যুক্ত, ব্যবসার পাশাপাশি, এবং সেই আলোচনাতে প্রযোজকরাও থাকবেন। কিন্তু শুধুই সেটা ব্যবসা নয়, আমি বলছি একটা এস্থেটিক্স এক্সচেঞ্জ। না হলে কী করে হবে? আফটারঅল এই কাজটা তো শিল্প, শুধু তো 2 পয়সা 6 পয়সা 9 পয়সার আলোচনা নয় এটা। মানে কীরকম গল্প, কীরকম স্ক্রিপ্ট মানুষের পছন্দ হবে, এইগুলো যদি আমরা আলোচনা না করি তাহলে কিন্তু হবে না বস। মানে দিস ইজ দ্য হাই টাইম ওয়েন উই শুড কনসেন্ট্রেট অন কোলাবোরেটিভ ওয়ার্ক। এবার একটু কুহেলিতে আসি। কুহেলিতে তুমি একটা খারাপ মানুষ, কিন্তু আমরা বিভিন্ন খারাপ মানুষ দেখেছি। এই খারাপ মানুষটা কীরকম? এই খারাপ মানুষটা আউটরাইট খারাপ, এবং এটা নিয়ে আমার প্রথমে একটা সংশয় ছিল, পরে আমি এটা আস্তে আস্তে অ্যাকসেপ্ট করে নিয়েছি যে চরিত্রটা আমাকে দেওয়া হয়েছে সেই চরিত্রটা আউট অ্যান্ড খারাপ, এবং এইটার ওপরই গল্পটা দাঁড়িয়ে আছে। ফলে আমি সেইটা ভেবেই চরিত্রটাকে পোর্ট্রে করেছি। এই লোকটার মারা যায় এবং মারা যাওয়া দিয়েই গল্পটা শুরু হয়, এবং 4টি মেয়ের পার্সপেক্টিভ থেকে গল্পটাকে দেখা হয়। প্রিয়াঙ্কা যে করতে আসে, তদন্ত করতে আসে, আর 3টি মেয়ে, আমার বউ যে করেছে সুস্মিতা, আমার 2 শালী ঋদ্ধিমা এবং অঙ্গনা, এরা কিভাবে দেখছে এই চরিত্রটাকে, সেখান থেকে গল্পটা, জার্নিটা শুরু হয় আর কি। দাদা, যেহেতু এটা যেটুকুনি তোমার কথা অনুযায়ী বুঝলে পুরোটাই দৃষ্টিভঙ্গির খেলা, তো কোনো এমন ঘটনা তোমার মনে পড়ছে যেটা তুমি একটা সময় যেটা ভেবেছিলে পরবর্তীকালে জীবনের অভিজ্ঞতা শিখিয়েছে তোমাকে বা বুঝে? এরকম একটা করে পয়েন্ট আউট করা মুশকিল, কারণ মানুষ মানে শোনো, প্যারাডক্স শব্দটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ শব্দ। মানে কোনো মানুষ যদি ভাবে, মানে দেখো এক্সট্রিম বলে কিছু হয় না, জানো তো? মানে জীবনে কোনো কিছুতেই এক্সট্রিম, মানে ভীষণ ভালো ভীষণ খারাপ বলে হয় না। প্যারাডক্সটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস ইন লাইফ আমার মনে হয়, যে 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 এবং ওইখানটাতেই একটা দাঁড়িয়ে থাকে জীবনের সত্যটা। মানে তুমি যদি কারুর সম্পর্কে, আমি যদি তোমার সম্পর্কে ক্রমাগত ধারণা করতে থাকি এ থেকে যে না ও না এই রকম, এটা
তোমার দোষ নয়, এটা আমার দোষ, কারণ আমি তোমাকে মানুষ হিসেবে না ভেবে একটা যন্ত্রের মতো ভাবছি। মানে এ মানে এরকমই হবে, কিংবা এ মানে ছি ওরকমই হবে, দুটো কোনোটাই ঠিক নয়। আমায় যদি তোমাকে সঠিক করে বুঝতে হয় তাহলে কিন্তু তোমার ভেতরে যে ডুয়ালিটিটা আছে সেই ডুয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করেই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে হবে বা একটা সম্পর্ক পাতাতে হবে। আমি যদি তোমার দুটোর কোনোটা ভেবে, ধরো তোমাকে আমি খুব খারাপ ভাবলাম করে তোমার সম্পর্ক রাখলাম না, এটাও নয়, আর তোমার সম্পর্কে আমি একটা সাংঘাতিক উচ্চতার ধারণা তৈরি করে তোমাকে আমি ভালোবাসলাম, সেটাও ঠিক নয়। কিন্তু অ্যাকসেপ্ট অফ ডিফারেন্স এটা তুমি এখন কতটা দেখতে পাও? কারণ বারংবার অনেকের কথায় উঠে আসছে অসহিষ্ণুতার কথা, আমরা অন্যের কথা টলার করতে পারি। স্বাভাবিক, এই অসহিষ্ণুতার পেছনে দাঁড়িয়ে থাকে যে মূল রিজনটা, সেটা ভীষণভাবে অর্থনৈতিক। কারণ যে মুহূর্তে তুমি আর্থিক ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাবে, যেটা এই মুহূর্তে পৃথিবীতে হচ্ছে, ধর আমি কিছুদিন আগে একটা আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিয়েছিলাম যে আদানি এখন আম্বানিকে ওভারটেক করে গেছে। মানে এই মুহূর্তে এশিয়াতে সবথেকে ধনী ব্যক্তিদের, 4 জন ধনী ব্যক্তিদের মধ্যে একজন হচ্ছে আদানি, ঠিক আছে? আমাদের দেশের 41% অফ ওয়েলথ কন্ট্রোল করে 1% মানুষ। তো এটাই হচ্ছে সার কথা। আমাদের দেশের বিরাট একটা সংখ্যক মানুষ দুবেলা ভালো করে খেতে পায় না। সেখানে তোমার মাঝে মাঝে মনে হয় না এই যে তুমি আলোচনা করছি সিনেমা নিয়ে, এগুলো মাঝে মাঝে ভীষণ বিলাসিতা, কিন্তু এই ডুয়ালিটিটা নিয়ে তার মানে কি আমি সিনেমা করব না, তার মানে কি আমি থিয়েটার করব না, নাকি তুমি সাংবাদিকতা করবে না? কিন্তু এই প্যারাডক্সের মধ্যেই আমাদের বাঁচতে হবে। এটার কোনো কিওর তো নেই। কিওর নেই, লড়াইটাই একমাত্র কিওর। মানে ধরো কিছু মানুষ এটাকে ইগনোর করে বেঁচে থাকে, তাদের কাছে হাওয়াইতে বেড়াতে গিয়ে আমি কীরকম ভাবে ছবি তুললাম, কি কি খেলাম, এটাই তার কাছে রিয়ালিটি। আবার কিছু মানুষের কাছে ওটাও আছে, কিন্তু একই সঙ্গে একটা গভীর দুঃখবোধ, এক ধরনের ডিপ্রেশন, এটাও ভীষণ জরুরি। কিন্তু কোহেলির মধ্যেও একটা চাপা ডিপ্রেশন, চাপা সাসপেন্স আছে, একটা মন খারাপ আছে, খুব খারাপ একটা মানুষকে ঘিরে অনেকগুলো মেয়ের লড়াই আছে। সুতরাং আমার মনে হয় যে কোথাও ভালো লাগবে লোকের। সেই ভালো লাগবে যখন তুমি বলেইছো, তাহলে দর্শকদের একটু নিমন্ত্রণও করে দাও। 15ই মে থেকে এটা আসবে হইচইতে, কোহেলি অদিতির ডিরেকশনে। 4টি মেয়ে খুব ভালো অভিনয় করেছে, আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করছি আপনাদের।